আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির সন্ধ্যার সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো। পুরোটা সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমরা দুজন, আমি আফসানা সুরাইয়া, আমি সিনথিয়া রহমান। বরিশালে ইউএনওসির বিরুদ্ধে করা দুটি মামলা আমলে নিয়ে পিবিআইকে 1 মাসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় গ্রেফতার 22 জনের জামিন নামঞ্জুর করে আদালত। হামলার ঘটনায় আজও বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছে আওয়ামী লীগ নেতাকর্মীরা। বরিশাল প্রতিনিধি আলী জসিমের তথ্যচিত্রে দীপ্তিচন্দ্র পালের রিপোর্ট। প্রশাসন ও রাজনীতিবিদদের মুখোমুখি অবস্থানে ক্রমেই ঘোলাটে হয়ে উঠছে বিভাগীয় শহর বরিশালের পরিস্থিতি। সিটি মেয়র সাদিক আব্দুল্লাহ সহ কয়েকজনের বিরুদ্ধে প্রশাসনের দুটি মামলার পর এবার বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিবুর রহমান, কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, এসআই শাহজালাল মল্লিক ও ইউনোর বাসভবনের দায়িত্ব পালনকারী আনসার সহ অজ্ঞাত 50 জনের বিরুদ্ধে মামলার আবেদন করেন বরিশাল সিটির প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা বাবুল হালদার। পরে আদালত তা আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। আজকে বরিশাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আমলি আদালত 1-এ 2টি নালিশি দায়ের হয়েছে এবং উক্ত নালিশি দুটি সততা যাচাইয়ের জন্য পিবিআই পুলিশ সুপার বরাবর প্রেরণ করা হয়েছে এবং আগামী 23/9/2021 সালের ভিতরে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ প্রদান করেছেন বিজ্ঞ আদালত। এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবনে হামলার ঘটনায় গ্রেপ্তার 22 জনের জামিন না মঞ্জুর করে আদালত। আমাদের জামিন বিবেচনা করে নাই, আমাদের মামলা আমরা এখন করেছি। আমরা যদি এখানে কোনো প্রতিকার না পাই তবে অবশ্যই আমরা উচ্চ আদালতে এর বিরুদ্ধে লড়াই করব। সিটি মেয়রের নির্দেশে রোববার থেকে বর্জ্য অপসারণে মাঠে নেমেছে সিটি কর্পোরেশনের কর্মীরা। টিকা কেন্দ্রে যোগ দিয়েছেন স্বেচ্ছাসেবীরা। দীপ্তিচন্দ্র পাল, আরটিভি। এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আলী জসিম। আমরা যেমনটি জানছিলাম যে আগের মামলায় গ্রেপ্তার আসামিদের জামিন নাকচ ও পরে ইউএনও এবং ওসি বিরুদ্ধে মামলা হয়েছে। তো সব মিলিয়ে বরিশাল এই মুহূর্তে কি পরিস্থিতি রয়েছে, সেখানকার সর্বশেষ পরিস্থিতি আমাদের জানাবেন। আফসানা, যে গত 18 তারিখ রাতে যে ঘটনাটি ঘটেছিল, এর পরিপ্রেক্ষিতে বরিশাল সদর নির্বাহী কর্মকর্তা এবং পুলিশের পক্ষ থেকে মোট 2টি মামলা হয়েছে। সেখানে 601 জনকে আসামি করা হয়েছে জ্ঞাত অজ্ঞাত। তাই সেই মামলার গ্রেপ্তারকৃত আজকে 21 জন কোর্টে হাজির হয়েছিল জামিনের জন্য। বিজ্ঞ বিচারক সে জামিন বাতিল করেছেন এবং সে বলেছেন তাদেরকে জেল হাজতে রেখে চিকিৎসা দেওয়ার জন্য। আমি আরেকটু বলতে চাই যে সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র রফিকুল ইসলাম খোকন এবং সিটি কর্পোরেশনের একজন রাজস্ব কর্মকর্তা 2 জন আজকে 2টি মামলার জন্য অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুম বিল্লার আদালতে তারা দরখাস্ত দিলে, অভিযোগ দায়ের করলে সকালে করলে বিকেলে সেটি আমলে নিয়ে এটাকে পিবিআইকে তদন্তের দায়িত্ব দেয় এবং 1 মাসের মধ্যে তার প্রতিবেদন জমা দেওয়ার জন্য বলেন। আর এছাড়া এই 2টি মামলার কারণে একটু শহরে থমথমে অবস্থা আছে। আর এছাড়া এই মামলার আসামিরা হচ্ছেন গিয়ে সদর টিওনো মডেল থানার ওসি এবং যে মামলার বাদী ছিল, পুলিশের মামলার বাদী সেই এসআই এবং টিওনোর বাড়িতে দায়িত্বরত আনসার সদস্যরা। আর এর সাথে অজ্ঞাত আরও 40-50 জন আসামি রয়েছে। এই ব্যাপারটা নিয়ে ঊর্ধ্বতন মহলে কয়েকজনের সাথে কথা বলেছি। তারা বলছে যে আমার কেন্দ্রের আবার প্রশাসন এবং দলীয় যারাই ছিল তারাই বলছে যে উপর মহলে তারা সিদ্ধান্ত ছাড়া কিছু সেভাবে বলতে চাচ্ছে না। আর যেহেতু মামলা এখন প্রক্রিয়াধীন রয়েছে, সেটা আরও যেহেতু হাতে সময় আছে, এটা পরবর্তীতে আমরা ঠিক বুঝতে পারবো যে কি হবে। তবে এই মামলাটা নিয়ে শহরে একটু চাঞ্চল্য তৈরি হয়েছে, যেহেতু আজকে মামলাটা হয়ে গেছে, এখানে কয়েকজন কর্মকর্তা রয়েছে। সেই মামলাটা যেন গ্রহণ করে পিবিআইকে দিয়েছে, এই কারণে একটু শহরে সবার মধ্যে আলোচনা চলছে যে মামলাটা আসলে কোন দিকে গড়াবে। এই ছিল আমার কাছে বরিশালের সর্বশেষ তথ্য।
ধন্যবাদ জসিম। দর্শক, এতক্ষণ বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী আলী জসিম। এদিকে বরিশালে ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনাকে ভুল বোঝাবুঝি বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। তথ্য ও সম্প্রচার মন্ত্রী অবশ্য বিষয়টিকে দেখছেন স্থানীয় ঘটনা ও বিচ্ছিন্ন বিষয় হিসেবে। প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের সংগঠনের বিবৃতিকে চট জলদি বলেও মন্তব্য করেছেন তিনি। বিস্তারিত জানাচ্ছেন নাজিফ ফরাইজি। পোস্টার ব্যানার অপসারণকে কেন্দ্র করে বুধবার রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলা এবং সিটি কর্পোরেশনের কর্মী ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ নিয়ে চলছে পাল্টাপাল্টি অভিযোগ ও মামলা। বিষয়টিকে দুই পক্ষের ভুল বোঝাবুঝি বলে মনে করেন স্থানীয় সরকার মন্ত্রী। নিশ্চয়ই কিছু না কিছু ভুল বোঝাবুঝি হয়েছে, যার জন্য ইউএনও সাহেব সেখানে অসন্তুষ্ট হয়েছেন। রাজনীতি নেতৃবৃন্দরা পরবর্তীতে তাদের বক্তব্য হলো যে সেখানে যখন নাকি ভুল বোঝাবুঝি হয়েছে তারা নিরসন করার জন্য গিয়েছেন। তো তারা নিজেদের মধ্যে বুঝছে যে এটা মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণে তাদের এটা তাদের কারোর জন্যই শুভকর না। তথ্যমন্ত্রী এটিকে স্থানীয় ঘটনা ও বিচ্ছিন্ন বিষয় বলে মন্তব্য করেছেন। এটি একটি স্থানীয় ঘটনা, বিচ্ছিন্ন বিষয়। এটি প্রথম নয়, বহু মেয়রের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা হলেই সেটি তদন্তে বেরিয়ে না আসা পর্যন্ত এ নিয়ে তো কিছু বলা আমার মনে হয় সমীচীন নয়। অবশ্যই কোনো সংকট নাই, তবে অ্যাসোসিয়েশনের বিবৃতিটা চটজলদি হয়েছে। আমলাদের সঙ্গে রাজনীতিবিদদের কোনো দ্বন্দ্ব কিংবা সংকট নেই বলেও দাবি করেন দুই মন্ত্রী। খালি কলসি বেশি বাজে। নাজিব ফরাইজি, আরটিভি, ঢাকা। লকডাউন কেটে গেলেও ভোগান্তি কাটেনি পাসপোর্ট প্রত্যাশীদের। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না বলে অভিযোগ সেবা প্রত্যাশীদের। তবে দেশে বিদেশে পাসপোর্ট অফিসের ভোগান্তি কমাতে সংস্থাটি বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বলে জানান মহাপরিচালক। জুলহাস কবিরের রিপোর্ট। সকাল গড়িয়ে দুপুর, মাথার উপর তপ্ত সূর্যে ঘাম ঝরছে পাসপোর্ট প্রত্যাশীদের। নেই দাঁড়ানো কিংবা বসার জায়গা, সড়কের উপর ঘন্টার পর ঘন্টা অপেক্ষা। রাজধানীর আগারগাঁও পাসপোর্ট অফিসের সামনে এমন চিত্র প্রতিদিনের। মানে সকালে একবার ছতলে উঠেছে, ওখান থেকে আবার নিচতলে 101-এ গিয়েছে, আবার ওখান থেকে এখানে আসছে। আসলে শিওর মানে কোনো তথ্য কেউ সঠিক বলতে পারে নাই। 1 মাসের ডেট দিছে, এখানে কয়েক মাস লেগে যাচ্ছে, 3 মাস। চলমান করোনায় প্রবাসীদের অনেকেই কর্মহীন। অন্যদিকে সময় মতো পাসপোর্ট না পাওয়ায় ভিসা নবায়ন করা নিয়ে দেখা দিয়েছে জটিলতা। পাসপোর্ট জটিলতা নিরসন না হলে অনেকেই হারাবেন ভিসা নবায়নের সুযোগ। ই পাসপোর্ট সময় মতো ডেলিভারি পাওয়া গেলেও মেশিন রিডেবল পাসপোর্ট এমআরপি পেতে ভোগান্তি পেতে হচ্ছে বলে অভিযোগ করেন অনেকেই। আমি আজকে সকালে নিউজ দেখছি যে এমআরপি চালু হয়েছে। আমি কিছুক্ষণ আগে জিজ্ঞেস করলাম, বলতেছে এখন আমাদের কোনো চালুই হয় নাই। এখন আমরা যাবো কোথায়? 105-এ আসছি, এখন বলতেছে এমআরপি এখন নাকি চালু নাই, বন্ধ। আপনার যখন খুলে তখন আবার আইসেন। আমরা এখন কোথায় যাব? আগারগাঁও অফিসের বেশ কিছু ভোগান্তির কথা তুলে ধরেন সেবা প্রত্যাশীরা। এখানে সেবা বলতে কি, এখানে মানুষের সঙ্গে যে দুর্ব্যবহার করে, আমার বেতনের অর্ধেক বেতন, আমি যে ট্যাক্স দিই মাসে, সেই ট্যাক্সের বেতন পায় না অনেকে, অথচ তাদের যে ব্যবহার শুনতে হয় এখানে এসে, তাতে এটা খুবই দুঃখজনক। তবে লকডাউন উঠে যাওয়ার পর আবেদন গ্রহণ ও বিতরণ কাজে তেমন কোনো জটিলতা হচ্ছে না বলে দাবি করেন সংস্থাটির মহাপরিচালক। যাদের কোনো সমস্যা নাই, সেরকম মে মাস পর্যন্ত কোনো পাসপোর্ট আনপ্রিন্টেড নাই। কিন্তু যাদের সমস্যা আছে, অনেকে ইনফরমেশন দেওয়ার সময় সে বাপের জায়গায় নিজের নাম, নিজের জায়গায় বাপের নাম লিখে ফেলছে। এনআইডির জায়গায় সে লিখে ফেলছে তার জন্ম সনদের নাম্বার। তারটা কনফ্লিক্ট সার্ভার আটকাই দিবে, তখন আমাকে ম্যানুয়ালি এটা বাইর করতে হয়। সময় মতো প্রবাসীদের হাতে পাসপোর্ট তুলে দিতে পাসপোর্ট অধিদপ্তর বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে বলে জানান তিনি। এখন যে বর্তমান সমস্যাটা হলো আমাদের কোভিড পরবর্তী সিচুয়েশনটাকে ট্যাকেল দেওয়া, অতিরিক্ত ডিমান্ডটাকে ট্যাকেল দেওয়া এবং বিদেশের 80টা মিশনে আমার এই পাসপোর্ট চালু করা। সেটার জন্য আমি 6 মাস হয়তো সময় লাগতে পারে বা লিটল মোর লাগতে পারে। দালাল চক্রের হাত থেকে বাঁচতে ঘরে বসে অনলাইনে সমস্ত কাজ করার পরামর্শ দিয়েছেন মহাপরিচালক। জুলহাস কবির, আরটিভি, ঢাকা। সাবেক পূর্তমন্ত্রী মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি অনুসন্ধান করবে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক আবু বকর সিদ্দিক জানান, খিলগাঁও মৌজায় রেলওয়ের 0.3215 একর জমি নিজ নামে অবমুক্ত ও নামজারি করেছেন মির্জা আব্বাস। একই মৌজাভুক্ত বিভিন্ন দাগে আরও 150 কাঠা জমি ও খিলগাঁও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায়
প্লট তৈরি করে নামে বেনামে বরাদ্দ সহ 200 কোটি টাকার সরকারি সম্পত্তি আত্মসাৎ করেছেন তিনি। এসব বিষয়ে অনুসন্ধান করার সিদ্ধান্ত নিয়েছে দুদক। জনাব মির্জা আব্বাসের বিরুদ্ধে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে খিলগাঁও মৌজায় রেলওয়ের 0.3125 একর জমি অবৈধভাবে নিজ নামে অবমুক্ত ও নামজারি, একই মৌজাভুক্ত বিভিন্ন দাগ খতিয়ানে আরও 150 কাঠা জমি দুর্নীতির মাধ্যমে ক্রয় এবং খিলগাঁও পুনর্বাসন এলাকার পার্কের জায়গায় প্লট তৈরি করে নিজ নামে বেনামে বরাদ্দ নিয়ে 2 শতাধিক কোটি টাকার সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগ এবং এছাড়াও গুলশান বনানীতে আরও 50-60 কাঠা আত্মসাতের অভিযোগ আছে। এইগুলো অনুসন্ধান। আর্থিক খাতের আলোচিত পিকে হালদার চক্রের ঋণ জালিয়াতির অভিযোগে ইন্টারন্যাশনাল লিজিংয়ের সাবেক ভারপ্রাপ্ত এমডি সৈয়দ আবেদ হাসান ও সিনিয়র ম্যানেজার রাফসান রিয়া চৌধুরীকে 5 দিনের রিমান্ডে নিয়েছে দুদক। দুপুরে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে দুদকের সেগুন বাগিচা কার্যালয়ে আনা হয় তাদের। এর আগে তাদের বিরুদ্ধে পিকে হালদারের কাগজি প্রতিষ্ঠান আনান কেমিক্যালকে ইন্টারন্যাশনাল লিজিং কোম্পানি থেকে 70 কোটি 82 লাখ টাকা নিয়ম ভেঙে ঋণ প্রদানের অভিযোগে মামলা করে দুদক। ওই মামলায় তাদের গ্রেফতারও করা হয়। এদিকে প্রায় 26 কোটি টাকা আত্মসাতের মামলায় সাধারণ বীমা কর্পোরেশন প্রধান কার্যালয়ের অডিট অ্যান্ড কমপ্লায়েন্স বিভাগে কর্মরত আবুল কাশেমের 3 দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদ করছে সংস্থাটি। এছাড়া অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানে পাসপোর্ট অধিদপ্তরের পরিচালক AKM মাজহারুল ইসলামকে জিজ্ঞাসাবাদ করছে দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিক। টিকা বিক্রির ঘটনায় তদন্ত চলছে জানিয়ে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। এদিকে ভোগান্তি আর হয়রানি পিছু ছাড়ছে না প্রবাসী টিকা গ্রহীতাদের। সকালে রাজধানীর পরিবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় টিকা কেন্দ্রে প্রবাসীদের অনেকে অভিযোগ করেন মেসেজ না পাওয়া সহ নানা অব্যবস্থাপনার। তবে ঢাকা মেডিকেলে গিয়ে দেখা গেছে টিকাদানের শৃঙ্খলা। আরও জানাচ্ছেন এয়ার বাদল। দয়া করে তারা এখানে দাঁড়িয়ে থাকবেন না। কার্ডে টিকা দেওয়ার তারিখ দেয়া আছে 22 আগস্ট, কিন্তু কেন্দ্রে দায়িত্বরতরা বলছেন মোবাইল ফোনে মেসেজ না গেলে টিকা দেয়া যাবে না। আনসার সদস্য মাইকে জানাচ্ছেন এমন ভোগান্তিতে পড়াদের আসতে হবে 23 আগস্ট। আগামী 23 তারিখে তারা চলে আসবেন ভ্যাকসিন নেওয়ার জন্য। এমন অব্যবস্থাপনায় ক্ষুব্ধ দেশের বিভিন্ন জেলা থেকে টিকা নিতে আসা অনেক প্রবাসী। আমাদের বলতে এখানে মেসেজ প্রযোজ্য, তাহলে মেসেজে আমরা আসতাম, ম্যানুয়ালি তো আমাদের আর কোনো মানে হয় না। বলছি যে স্যার আমাদের আর কোনো মেসেজ যাইবে নি মোবাইলে। ওনারা বলছেন না মেসেজ কোনো যাইবে না, এখানে লেখা দেওয়া হয়েছে 22 তারিখে লেখা দেওয়া হয়েছে। 22 তারিখে আসছে, তা আজকে এখানে আসছি, ওনারা বলতেছে আজকে না 23 তারিখে। কেউ কেউ আবার টিকা পেলেও অনলাইনে তথ্য আপডেট না হওয়ায় বিপাকে। আমি কুমিল্লাতে আইছি, 7 তারিখে ভ্যাকসিন দিয়ে গেছি, ভ্যাকসিনে কোনো অনলাইন হয় নাই, এই ফোন দেয় নাই। আমি আজকে আপাতত আইছি, এই ভ্যাকসিনের আমার অনলাইন আমার 2 তারিখে পেলাই। টিকা সার্টিফিকেটের জন্য আরো 15 দিন অপেক্ষা করতে হয়, যদি সময় মতো না পাই তাহলে আমাদের 20 এক্সপায়ার হয়ে যাবে। আগস্টের 14 তারিখে টিকা দিয়ে গেছি, আজকে হলো যে দ্বিতীয় ডোজ, আজকে হলো যে কিনা 22 তারিখ, আমাদের কোনো সার্টিফিকেট আসে না। সার্টিফিকেটের জন্য আমরা যে বিমান অফিসে যাইতে পারি না, টিকিটও কনফার্ম করতে পারি না। সরকারের কাছে আমরা আবেদন এটি, আমরা যারা প্রবাসী আমগরে কষ্ট করে দয়া করে আমগরে কামগুলা দান করে দেয়। 7 তারিখে দ্বিতীয় ডোজ গ্রহণ করছি, তারপর 17 তারিখ অপেক্ষা করে আসছি, আসে না। আসার পরে বললো যে একটা ফটোকপি জমা দিয়ে যেতে বা রাতের মধ্যে মেসেজ চলে যাবো। আমি তো জমা দিয়ে গেছি, আজকে 22 তারিখে এখনো কোনো মেসেজ যায় নাই। আমাদের 2 তারিখে তো ফ্লাইট। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের টিকা কেন্দ্রে অবশ্য ভিড় থাকলেও নেই অভিযোগ। টিকা আমরা আসলে সবগুলোই দিচ্ছি। আমরা এখানে সিনোফার্ম তো চলছে, ফার্স্ট ডোজ, সেকেন্ড ডোজ, মডার্নার সেকেন্ড ডোজ চলছে, ভাইজারের সেকেন্ড ডোজ, অ্যাস্ট্রাজেনেকার সেকেন্ড ডোজ এবং প্রবাসীদের জন্য ফার্স্ট ডোজ সহ। তো এইভাবে আমরা টিকা কার্যক্রম চালাচ্ছি। রাজধানীর নিউরোসায়েন্স ইনস্টিটিউট হাসপাতালে পরিদর্শনে গিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। সম্প্রতি চুরি করে বাইরে টিকা বিক্রির বিষয়ে বলেন জড়িতদের ছাড় দেয়া হবে না। আমাদের দিক থেকে যে তদন্ত কমিটি হয়েছে সেটাতে আমরা দেখতে চাই যে আমাদের অধিদপ্তর বা আমাদের যারা টিকা দিয়েছিল ওখানে তাদের সাথে কোনো সম্পৃক্ততা আছে কিনা, সেটা যদি সত্যি পাওয়া যায় তাহলে পরে অবশ্যই তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। টিকাদানের শৃঙ্খলা আনতে প্রয়োজনে বুথ বাড়ানোর উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি। AR বাদল, RTV, ঢাকা।
আমলাতান্ত্রিক জটিলতায় টিকা থেকে বঞ্চিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয় ও কলেজ কর্তৃপক্ষের পারস্পরিক দোষারোপের বলি হচ্ছেন সাধারণ শিক্ষার্থীরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মাকসুদ কামাল জানান, শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়ার জন্য কলেজের অধ্যক্ষরা কোনো ধরনের সহযোগিতা করছেন না। 7 কলেজের নানা সমস্যা নিয়ে বিল্লাল হোসেনের ধারাবাহিক রিপোর্টের প্রথম পর্ব আজ। করোনার কারণে বন্ধ রয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। তবে কোভিড পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে শিক্ষার্থীদের ভবিষ্যতের কথা ভেবে এরই মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিক্ষা প্রতিষ্ঠানগুলি খুলে দেওয়া দরকার এবং সেটা খুব দ্রুত ব্যবস্থা নিতে হবে। শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে ফেরাতে টিকা দেওয়ার কার্যক্রম শুরু করেছে সরকার। সে অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের আবাসিক শিক্ষার্থীদের ভ্যাকসিন দেওয়া হচ্ছে। তবে অনেকের বয়সসীমা 18-র নিচে ও জাতীয় পরিচয়পত্র না থাকায় বিড়ম্বনায় পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজের শিক্ষার্থীরা। এজন্য কলেজের অধ্যক্ষদের অবহেলাকে দোষলেন ডক্টর মাকসুদ কামাল। 7 কলেজের অধ্যক্ষগণদেরকে আমরা বলেছি যে তাদের তালিকাটি আমাদের কাছে দেওয়ার জন্য। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যেভাবে রেজিস্ট্রেশনভুক্ত হয়ে যেভাবে তারা টিকেটই দিয়েছে, সেই ধরনের সহযোগিতা আমরা তাদেরকেও করব। তাদেরকে না বলা ভিন্ন, তাদের পক্ষ থেকে কোনো উদ্যোগ নাই। 7 কলেজের সমন্বয়ক সেলিমুল্লাহ খন্দকার বিষয়টি নিয়ে দায়সারা বক্তব্য দেন। আমাদের কিছুটা বিড়ম্বনা আছে, এটা অস্বীকার করা যাবে না, কারণ আমাদেরকে কোনো অথরিটি সুনির্দিষ্টভাবে বলে নাই। আমাদের তো একাডেমিক অথরিটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়, আবার মঞ্জুরি কমিশন যেহেতু বিশ্ববিদ্যালয় নিয়ন্ত্রণ করে। এখন আমরা মিডিয়াতে দেখেছি মঞ্জুরি কমিশন বলছে ঢাকা বিশ্ববিদ্যালয় দিবে, ঢাকা বিশ্ববিদ্যালয় বিষয় নিয়ে আমাকে জানানো হলো যে আমরা কথা বলেছি, কিন্তু কথা বলে আমাকে সুনির্দিষ্টভাবে কোনো কর্তৃপক্ষ থেকে তালিকা জমা দিতে বলা হয় না। আগামী 1 সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে সকল স্থগিত পরীক্ষা। ভ্যাকসিন ছাড়া সশরীরে কেন্দ্রে উপস্থিত হয়ে পরীক্ষায় অংশগ্রহণ নিয়ে দুশ্চিন্তায় আছেন শিক্ষার্থীরা। আমাদেরকে তারা সান্ত্বনামূলকভাবে একটা আমাদের ডাটা নিয়েছে, তারা এখন পর্যন্ত সেই ডাটাটা ইউজিসির কাছে এখন পর্যন্ত হস্তান্তর করে নাই। যাদের বয়স 18 বছর অধিক কিন্তু তারা এখন পর্যন্ত জাতীয় পরিচয়পত্র পায়নি, এই সকল শিক্ষার্থীদেরকে জন্ম নিবন্ধনের মাধ্যমে অবশ্যই যাতে টিকার জন্য নিবন্ধন করা হয়। করোনা সংক্রমণ রোধে পরীক্ষা শুরু হওয়ার আগে টিকা নিশ্চিতের দাবি জানিয়েছেন 7 কলেজের শিক্ষার্থীরা। বিল্লাল হোসেন, RTV, ঢাকা। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় 139 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় মোট মৃত্যু হল 25,282 জনের। একই সময়ে ভাইরাসটিতে নতুন করে 4,804 জন সংক্রমিত হয়েছে। এ নিয়ে করোনায় মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো 14,61,998 জনে। গেল 24 ঘন্টায় মোট 31,689 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 15.16%। গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 8,453 জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 13,63,874 জন। বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। টানা বৃষ্টি ও উজানের ঢলে পদ্মা এবং যমুনা নদীর পানি বেড়েই চলেছে। ফরিদপুরে পদ্মার পানি বইছে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে। এরই মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। পানিতে ডুবে গেছে ধানসহ সবজির ক্ষেত। বিভিন্ন স্থানে তীব্র নদী ভাঙনে বসত ভিটা ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। জেলা প্রতিনিধিদের তথ্যচিত্রে জানাচ্ছেন নাদিরা সুলতানা। ফরিদপুরে পদ্মার পানি বইছে বিপদসীমার 48 সেন্টিমিটার উপর দিয়ে। এতে সদরপুর ও চরভদ্রাসন উপজেলার 50টি গ্রাম প্লাবিত হয়েছে। বসতবাড়ি তলিয়ে যাওয়ায় অনেকেই উঁচু রাস্তা, স্কুলে আশ্রয় নিয়েছেন। আলফাডাঙ্গা উপজেলার মধুমতি নদীর ভাঙনে ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়েছে অনেক পরিবার। গতবার বন্যায় রাস্তা ভেঙে গেছে, সেই রাস্তা এখনো সারে নাই, আর এবার বন্যায় তো অনেক পানি হয়েছে। আর একটু পানি বাড়লে আর কি ঘরবাড়ি পানি উঠে যাবে। রাজবাড়ির দৌলতদিয়া ও মানিকগঞ্জের আরিচা পয়েন্টেও পদ্মার পানি বিপদসীমা অতিক্রম করেছে। তীব্র স্রোতে পাটুরিয়া দৌলতদিয়া রুটে ব্যাহত হচ্ছে ফেরি চলাচল। টাঙ্গাইলেও যমুনা সহ বিভিন্ন নদীর পানি বেড়ে পানিবন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ। নদীর তীরবর্তী এলাকায় তীব্র ভাঙনে আতঙ্কে দিন কাটছে স্থানীয়দের। যমুনা নদীর পানি বেড়ে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ পয়েন্টে বিপদ সীমার 6 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এর মধ্যে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক হাজার মানুষ। জেলার কাজীপুর ও চৌহালিতে নদী ভাঙনে 50টি বসত ভিটা, বিস্তীর্ণ ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়েছে। 30-35টা বাড়ি নদীতে চলে গেছে। গ্রামের মানুষ সব ঝাঁপিয়ে পড়ে কিছু রক্ষা করছে। নদীতে তো
ডাং ভাঙিয়ে গেতাইছে, জায়গা নাই, বাসা নাই, এখানে কোহানি নিয়ে নামামু। কোথায় যে বাড়িঘর নিয়ে যাব, কোথায় উঠাবো সে ব্যবস্থাও নাই। এদিকে কুড়িগ্রামেও বাড়ছে নদ নদীর পানি। এতে জেলার বিভিন্ন চরের 25,000 মানুষ পানিবন্দী দিন কাটাচ্ছেন। বন্যা যদি একটু বাড়ায় তাহলে মনে করো আমাদের আবার যে আয় উন্নতি করবো এটা অনেক ক্ষতির মুখে পড়ে যাবে। সিটিডিতে যা আছে তা সব তলে গেছে। বাড়ির শ্বশুর ভাই পানি, গরু বছর ধরে অসুবিধা। নাদিরা সুলতানা, RTV। শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে দেশব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। লক্ষ্মীপুর 1 আসনের সংসদ সদস্য ডাক্তার আনোয়ার হোসেন খান ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে স্থানীয় শতাধিক গ্রাম পুলিশের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাভারের কাউন্দিয়া ও সাভার পৌর এলাকার মজিদপুরে দোয়া মাহফিল ও অসহায়দের মাঝে খাবার বিতরণ করা হয়। নড়াইল পৌরসভার আয়োজনে আলোচনা সভা, দোয়া মাহফিল শেষে খাবার বিতরণ করা হয়। যশোরের মনিরামপুরে সমাবেশ হয়েছে। চাঁদপুরের হাইমচরে কালো পতাকা উত্তোলন সহ শোক র্যালি বের করে উপজেলা আওয়ামী লীগ। আগামী 6 মাসের মধ্যে গ্রাহকদের পণ্য বুঝিয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইভ্যালির নির্বাহী পরিচালক এহসান সারওয়ার চৌধুরী। দুপুরে রাজধানীর ধানমন্ডিতে ইভ্যালির কার্যালয়ে সাংবাদিকদের তিনি একথা বলেন দেনা পাওনা সহ যাবতীয় তথ্য জানতে বাণিজ্য মন্ত্রণালয়ের চিঠির জবাব আগামী 2 সেপ্টেম্বর দেওয়া হবে। চুক্তি অনুযায়ী যমুনা গ্রুপের কাছ থেকে 200 কোটি টাকা পাওয়ার পর ইভ্যালির কার্যক্রম আরও গতিশীল হবে বলে জানান তিনি। করোনা ও লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর অফিসে পুরোদমে কার্যক্রম শুরু করেছে ইভ্যালি। প্রথম দিন পণ্য পাওয়ার দাবি নিয়ে অফিসের সামনে কয়েকশো গ্রাহক ভিড় জমান। কাস্টমাররা যদি ওই আস্থার জায়গাটা পায়, সরবরাহকারীরা যদি একটা আস্থার জায়গাটা পায়, সেটা যদি সুনিশ্চিত করা সম্ভব হয়, তখনই কিন্তু আবার আমাদের যে স্বাভাবিক কার্যক্রমের মাধ্যমে পরিচালিত আমরা যদি হতে পারি, তখনই কিন্তু দেখা যাবে আমাদের ওই বিক্রয়টা বাড়বে, ডেলিভারিটা আমরা আরও সচল করতে পারবো এবং পর্যায়ক্রমে তখন আমরা আসলে ধারাবাহিকভাবেই আমরা পরিস্থিতিকে আমরা অতিক্রম করতে পারবো। সরকার হঠাতে জনগণের অভ্যুত্থান ছাড়া কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সরকার হঠাতে জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন ছাড়া কোনো বিকল্প নেই বলেও মনে করেন তিনি। বিএনপির হাতে অস্ত্র নেই, তারা অস্ত্রবাজ দলও নয়, দলটি সশস্ত্র সংগ্রামে বিশ্বাস করে না বলেও জানান মির্জা ফখরুল। আন্দোলনের মাধ্যমে বিএনপি জনগণকে সঙ্গে নিয়েই বিজয় অর্জন করতে চায় বলেও জানান তিনি। দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরতে গিয়ে জাতীয় প্রেস ক্লাবে দুপুরে এক নাগরিক সমাবেশে বিএনপি মহাসচিব এসব কথা বলেন। নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, খুনি জিয়াউর রহমানের হাত ধরে দেশে রক্তপাতের রাজনীতি শুরু হয়েছিল। একই ধারাবাহিকতায় বেগম খালেদা জিয়া ও তারেক রহমান খুন, নৈরাজ্য, সন্ত্রাস ও জঙ্গিবাদের রাজনীতি কায়েম করেছিল। দুপুরে মোংলা বন্দরের আয়োজনে টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবা উদ্দিন চৌধুরী, মোংলা বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ মুসা উপস্থিত ছিলেন। জয়পুরহাটের পাঁচবিবি ও নওগাঁর ধামইরহাট সংযোগ সড়কে ব্রিজ ভেঙে যাওয়ায় জনদুর্ভোগ চরমে। ব্রিজটি প্রায় 2 বছর আগে ভেঙে গেলেও নির্মাণ করা হয়নি এখনো। তখন থেকেই কাঠের সাঁকো দিয়ে বিভিন্ন ধরনের যানবাহন চলাচল করতে গিয়ে ঘটছে ছোট বড় অনেক দুর্ঘটনা। জয়পুরহাট থেকে রশিদুজ্জামানের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত শাহাবুদ্দিন শিহাবের রিপোর্টে। প্রায় 2 বছর আগে ভেঙে যায় জয়পুরহাটের পাঁচবিবি থেকে নওগাঁর দামুরহাট উপজেলা সংযোগ সড়কের এই ব্রিজটি। তখন থেকে কাঠের ব্রিজের উপর দিয়ে প্রতিদিন এভাবেই শত শত মাইক্রো, পিকআপ ভ্যান, প্রাইভেট কার সহ বিভিন্ন ধরনের হালকা ও ভারী যানবাহন সহ চলাচল করছে যাত্রী ও চালকদের জীবনের ঝুঁকি নিয়ে। এতে ছোট বড় অনেক দুর্ঘটনায় অনেক যাত্রী মারাত্মক আহত হওয়া ছাড়াও ভেঙে চুরে নষ্ট হয়েছে অসংখ্য যানবাহন। এই ব্রিজটা প্রায় 1.5 বছরতে ভেঙে গেছে। এখানে প্রায় অনেক গাড়ি উল্টে যায়। এখানে কয়েকবার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। কাঠ ভেঙে ভ্যান উল্টে যায়, দুর্ঘটনা অনেক ঘটে। একই সঙ্গে বিপাকে রয়েছেন এই পথে যাতায়াত করা 2টি জেলার কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষ। একদম 4টা মেয়ে সুদ্ধা বাচ্চা সুদ্ধা পড়ে গেছে ব্রিজের তলে। এই রাস্তাটা ব্রিজটা যেন তাড়াতাড়ি হয়। জনদুর্ভোগের কথা স্বীকার করে এ ব্যাপারে উদ্যোগের কথা জানালেন স্থানীয় জনপ্রতিনিধি। এটা ভাঙার পরতে আমরা চেষ্টা করছি ব্রিজটা পাওয়ার জন্য। আমাদের দুর্ভাগ্য ব্রিজটা আমরা অনেকদিন রাখতে চেষ্টা করছি, পারি না। এদিকে স্বভাব সুলভ আশ্বাসের বাণী শোনালেন স্থানীয় এলজিইডি কর্তৃপক্ষ। জনদুর্ভোগের কথা চিন্তা করে আমরা কাজটা যত দ্রুত সম্ভব নির্দিষ্ট সময়ের পূর্বে শেষ করব বলে আমরা আশা করতেছি।
দুটি জেলার কৃষক, ব্যবসায়ী সহ সাধারণ মানুষের অর্থনীতির চাকা সচল রাখতে ও জনদুর্ভোগ লাঘব করতে শিগগির ব্রিজ নির্মাণের দাবি জয়পুরহাট ও নওগাঁবাসী। শাহাবুদ্দিন শিহাব, RTV। দর্শক, করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হবেন না, সতর্ক হন, নিজে পরিচ্ছন্ন থাকুন, মাস্ক পরুন, অন্যকে সচেতন করুন। এই সংকট মুহূর্তে প্রয়োজনীয় সব তথ্য নিয়ে আপনাদের পাশে আছে RTV। সন্ধ্যা সংবাদ এই পর্যন্তই। RTVর সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন, আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন RTV অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com, facebook.com/rtvonline ও youtube.com/rtvdigital। এখন থেকে RTVর সব বিনোদনমূলক অনুষ্ঠান দেখতে পারবেন RTV প্লাসে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।